হ্যালো ভিউয়ার্স, তোমাদের নিজস্ব অঙ্কের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর অন্তর্গত যে গোলক অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো এ বিষয়ে তোমাদের বলে রাখা দরকার, আমি প্রশ্নগুলো মূলত বেছে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত যে অঙ্কের বইটি রয়েছে সেই অঙ্কের বইয়ের গোলক অধ্যায়ের থেকে আমি এই প্রশ্নগুলো বেছে নিয়েছি। তো আমি তোমাদের জন্য প্রথম স্লাইডে যেটা রেখেছি, দেখো আমি একটা গোলকের এক্সাম্পল অর্থাৎ চিত্র আমি তোমাদের সামনে এখানে রেখেছি। তো গোলক বলতে তোমরা জেনারেলি তোমাদের মাথায় যেটা আসার কথা সেটা হচ্ছে একটা ফুটবলের মতো দেখতে। এমন আরও একটা এক্সাম্পল হচ্ছে কাঁচের গুলি, তোমরা সবাই প্রত্যেকেই দেখেছো বোধহয়। তো এই ধরনের ঘনবস্তুকে আমরা জেনারেলি ওটাকে গোলক বলবো। তো গোলক সম্পর্কে আইডিয়ার প্রথমেই বলতে হয় গোলকের তল কিন্তু একটা, যে তলটা হচ্ছে বক্রতল, অর্থাৎ গোলকের বাইরে যে তলটা থাকে সেটাকেই আমরা বলবো গোলকের তল। অর্থাৎ এক্ষেত্রে একটি তল আছে যেটা হচ্ছে বক্রতল। তো গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, ভালো করে মাথায় নেবে তোমরা, এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবে। গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তবে গোলকের আয়তন, আয়তন বলতে বোঝায় গোলকটি যে জায়গা জুড়ে অবস্থান করছে, অর্থাৎ যতটা আয়তন সে, যতটা ভলিউম সে দখল করে আছে তাকেই বলছে গোলকের আয়তন। তো সেই আয়তনের ফর্মুলা হচ্ছে কি 4/3 πr³ ঘন একক, যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর একক। ওকে, এটা ভালোভাবে মুখস্থ করবে। একই রকমভাবে ঘনকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলতে তোমরা কি বোঝো? দেখো, ফুটবল যদি আমরা ফুটবলটাকেই ভেবে নিই, ফুটবলটা তো একটা কিছু পলেস্টার জাতীয়, কিছু চামড়া জাতীয় এরকম বস্তু দিয়ে তৈরি, যেটা পাতলা। তো যতটা চামড়া বা যতটা পলেস্টার দিয়ে ফুটবলটাকে তৈরি করা হয়েছে, ওই পলেস্টারটার টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ যে বক্রতলটা দিয়ে গোলকটা প্রস্তুত হয়েছে সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে আমরা 4πr² এর মাধ্যমে ক্যালকুলেশন করব। এটা অবশ্যই বর্গ একক, কেন কি এটা ক্ষেত্রফল প্রকাশ হচ্ছে। এ বিষয়ে আরও কিছু সূত্র তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে অর্ধগোলক বিষয়ক। দেখো আমি তোমাদের সামনে একটা অর্ধগোলকের একটা এক্সাম্পল রেখেছি। দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, আর। এটা আমরা এটাও ধরতে পারি, এটাকে এই লেন্থটাকেও ধরতে পারি, দুটো লেন্থই হচ্ছে আর একক। তো গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তবে ওই যে গোলকটার, অর্ধগোলকটার আয়তন হচ্ছে 2/3 πr³। দেখো পূর্বের ক্ষেত্রে কি ছিল, 4/3 πr³। একে যদি তোমরা 2 দিয়ে ভাগ করে দাও তাহলে আলটিমেটলি কী পাবে, 2/3 πr³। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন পূর্ণ গোলকের আয়তনের অর্ধেক। এইবার ভালো করে খেয়াল করো বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা তোমরা একটু মাথায় নাও যে অর্ধগোলকের কিন্তু দুটো তল, যদি নিরেট হয় সেটা, নিরেট অর্ধগোলকের দুটো তল, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। বক্রতল কোনটা? দেখো এটা চিত্রে, এটা কি হচ্ছে বক্রতল। আর সমতল বলতে তোমরা যেটা বোঝো, দেখো ওপরে একটা তল রয়েছে, যদি এটা নিরেট গোলক হয়, বাটি যদি আমরা নিই, বাটির কিন্তু ওপরের দিকটা ফাঁকা থাকে, তখন সেটা বাটিটার কিন্তু একটাই তল, যেটা হচ্ছে বক্রতল এইটা। কিন্তু যদি বাটি না হয়ে যদি একটা ভাঙা গুলি হয় সাপোজ, তো এই ভাঙা গুলির তখন সেক্ষেত্রে কিন্তু দুটো তল, একটা হচ্ছে সমতল যেটা এখানে দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে বক্রতল যেটা তোমরা আগের এক্সাম্পলে দেখেছো। তো আমরা এখন ফর্মুলার সাহায্যে এই ধরনের গোলকের ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারি। বক্রতল ক্ষেত্রফল কি? আগের যে গোলক আমরা পড়েছি, দেখো বক্রতলের ক্ষেত্রফল 4πr², অর্থাৎ পুরো গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। আর অর্ধেক গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এবার দেখো যদি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়, দেখো আমি এখানে নিরেট গোলক নিয়ে আলোচনা করছি। নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই যে সমতলটা রয়েছে এই সমতলের ক্ষেত্রফল। তাহলে মোট দুটো ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², এখান থেকে আমরা এটা পেয়েছি। আর বৃত্তাকার যে সমতল, এটা তো বৃত্তাকার, আমরা যদি টপ ভিউ থেকে দেখি এটা বৃত্তাকার দেখতে লাগবে, তাহলে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে সব মিলিয়ে অর্থাৎ দুটো যোগ করলে কত হচ্ছে, 3πr²। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে।
এরপরে একটা টার্ম রেখেছি যেটা হচ্ছে গোলকটি যদি ফাঁপা হয় সেক্ষেত্রে বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ যদি বড় হাতের আর এবং ছোট হাতের আর হয় তবে তার ঘনফল অর্থাৎ যে মেটেরিয়ালটা দিয়ে, যদি আমি ফুটবলের কথা ভাবি, দেখো ফুটবলের তো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, তার ভিতরটা কিন্তু ফাঁপা, তাহলে ওই বাইরের ব্যাসার্ধ অর্থাৎ ফুটবলের একদম সেন্টার থেকে একদম বাইরের ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, আর ছোট অর্থাৎ ফুটবলের যে চামড়াটা দিয়ে তৈরি বা যে পলিস্টারটা দিয়ে তৈরি, সেই পলিস্টার কেন্দ্র থেকে পলিস্টার পর্যন্ত দূরত্ব যদি ব্যাসার্ধ যদি আর হয় ছোট হাতের, তবে সেক্ষেত্রে যে পলিস্টারটা দিয়ে ফুটবলটা তৈরি করা হয়েছে তার আয়তন সমান সমান 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। তো আশা করি এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখতে পারবে। চলে আসি আমাদের অঙ্কের প্রথম স্লাইডে। দেখো আমি এখানে তোমাদের বইয়ের এক্সাম্পলের 1 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। সেখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা কিন্তু ফর্মুলায় পড়েছো, একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। সেই হিসেবে কিন্তু আমরা এখানে ফর্মুলায় আর মান ইনপুট করে দিয়েছি, আর তোমরা কিন্তু পায়ের মান কিন্তু 22/7 সবসময় এটাকেই ব্যবহার করবে। তাহলে এখানে 22/7 কিন্তু লেখা হয়েছে পায়ের মান, তারপরে আর কিছুই নেই, ক্যালকুলেশনটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের আনসার। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে তোমাদের জন্য 2 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো এখানে অঙ্কটিতে কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50, 1 বর্গ সেন্টিমিটারে 17 টাকা 50 পয়সা খরচ হয়, এই হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখা দরকার, তোমরা প্রথমেই কিন্তু এই জায়গাটা খেয়াল করো। তো দেখো 17 টাকা 50-এ কত বর্গ সেন্টিমিটার চামড়ার দাম পড়ছে? দেখো 1 বর্গ সেন্টিমিটার চামড়ার দাম পড়ছে। সেই হিসেবে 1 বর্গ সেন্টিমিটার 1 টাকা দিয়ে তাহলে কতটা হচ্ছে 1/17.50। তাহলে এটা নিশ্চয়ই সিম্পল ঐকিক নিয়ম বুঝেছো। আর আমাদের এত টাকাতে মোট কত বর্গ সেন্টিমিটার যে চামড়া পাচ্ছি সেটা আমরা নির্ণয় করলাম, সেটা হচ্ছে কত? তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। আমরা 24.64 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ আমরা যে বলটি আমরা তৈরি করেছি সেই বলটি তৈরি করতে মোট 24.64 বর্গ সেন্টিমিটার কিন্তু চামড়া লেগেছে। এবার দেখো বলটির ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে মোট বলটি বক্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। এবার দেখো ওই 4πr² আর এটা নিশ্চয়ই সমান হবে। দেখো আমি শর্তানুসারে কিন্তু ওটাকেই লিখেছি। এবার আর কিছুই না, আমরা আর এর মান নির্ণয় করব। দেখো আর বাকি সব একদিকে নিয়ে গেছি। ক্যালকুলেশনটা তোমরা একটু ভিডিওটি চাইলে পজ করে একটু দেখে নিতে পারো। সেখান থেকে আমরা আর এর মান বার করেছি কত? 1.4 সেন্টিমিটার। তো আমাদের ব্যাস নির্ণয় করতে দিয়েছে, তাই ব্যাস হয়েছে 2.8 সেন্টিমিটার। তাহলে আশা করি আমরা 2 নম্বর অঙ্কটা কি বুঝতে পেরেছি। এরপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে এসেছি। দেখো 3 নম্বর অঙ্কে তোমরা স্কুলে সবাই শর্ট পাট তো খেলেছো, তো বলটি কিন্তু লোহার হয়। বলটি যেটা এখানে রয়েছে সেটার ব্যাসার্ধ কিন্তু 7 সেন্টিমিটার। তো বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে আমাদেরকে হিসাব করে দেখতে বলেছে। তো এখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, ব্যাস বলেছে 7 সেন্টিমিটার, আমি আগের বার ব্যাসার্ধ বলেছি ভুল করে, এটা ব্যাস 7 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে কি আমি ব্যাসার্ধ বার করে নিয়েছি? দেখো ব্যাসার্ধটাকে কি ধরেছি না, ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিয়েছি। তাহলে বলটির ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেন্টিমিটার। এবার তাহলে বলটিতে লোহার পরিমাণটা কি? বলটিতে যতটা আয়তনের অ্যাকচুয়ালি যতটা আয়তন দখল করবে সেটাই হচ্ছে বলটিতে মোট কতটা লোহা আছে। আমরা ফর্মুলা অনুযায়ী শিখেছি যে এটা 4/3 πr²। তো আমরা জাস্ট ফর্মুলা বসিয়ে দিয়ে ওখানে দেখো পায়ের মান 22/7 এবং আর এর মান কিন্তু 7/2 বসিয়ে দিয়েছি। আর এখানে কিউব থাকার কারণে কিন্তু এখানেও আমরা কিউব লিখেছি। দেখো অঙ্কটি ভীষণ সহজ। এবার ক্যালকুলেশনটা তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে একটু ক্যালকুলেশনটা দেখে নিতে পারো। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। 4 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি আমি, 3 নম্বর অঙ্কটি স্কিপ করেছি। তোমরা এক্ষেত্রে লক্ষ্য করো, বলছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক জলে নিমজ্জিত করলো। তো সেই কি পরিমাণ জল অপসারিত করবে? দেখো তোমরা আর্কিমিডিস ল নিশ্চয়ই শিখেছো, যে একটা পাত্রের মধ্যে যদি তোমরা কিছুটা জল থাকে, এবার এর মধ্যে যদি তুমি একটা গোলক রাখো তবে জলতল কিন্তু কিছুটা উপরে উঠে যাবে।
তো এই যতটা জলতল ওপরে উঠবে সেটার আয়তন, আর্কিমিডিস ল বলছে এর আয়তন, যতটা আয়তনের জল ওপরে উঠবে তা এর আয়তনের সঙ্গে সমান, অর্থাৎ যে গোলকটি তুমি নিয়েছিলে জলের মধ্যে রেখেছিলে তার সঙ্গে সমান। এটা হচ্ছে আর্কিমিডিস ল। তো সেই অনুযায়ী আমরা দেখো এখানে লিখেছি গোলক দ্বারা অপসারিত জলের আয়তন। প্রথমে আমরা ব্যাসার্ধটাকে লিখে নিয়েছি যে 14 সেন্টিমিটার। তাহলে গোলক দ্বারা অপসারিত জলের আয়তন ইকুয়াল টু নিরেট গোলকের আয়তন। এবার দেখো নিরেট গোলকটির আয়তন কত, এটাই হচ্ছে 4/3πr³ আমরা যে ফর্মুলা মুখস্থ করেছি, আর কিছুই না। আর এর মান দেখো 14 বসিয়েছি আর পায়ের মান 22/7। এবার সিম্পল ক্যালকুলেশন আমরা এটা আনসার হিসেবে পাচ্ছি। তবে আনসারে তোমরা কিন্তু একক লিখতে ভুল করো না, এখানে ঘন সেন্টিমিটার একক হিসেবে লেখা হচ্ছে। পরবর্তী অঙ্কের স্লাইডে যদি চলে আসি, দেখো একটা কোনো বেলুন তার ব্যাসার্ধ কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে 7 সেন্টিমিটার, পরের ক্ষেত্রে 21 সেন্টিমিটার। তো বেলুনটির পূর্বে এবং পরের ক্ষেত্রফল দেখো, ভালো করে খেয়াল করো। একটা বেলুন, সাপোজ এটা একটা গোলাকার বেলুন, প্রথমে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল, পরে বেলুনটা বড় হয়ে গেছে, তখন হয়েছে কত, 21 সেন্টিমিটার। তাহলে দেখো প্রথমে যে ক্ষেত্রফলটা বক্রতলের ক্ষেত্রফল, পরে বক্রতলের ক্ষেত্রফল অনেক বেড়ে গেছে না, সেটাই আমাদেরকে অনুপাত নির্ণয় করতে হবে। দেখো পূর্বের বক্রতলের ক্ষেত্রফল, পূর্বের ব্যাসার্ধটাকে আমরা দেখো 7 সেন্টিমিটার, এবার পরের ব্যাসার্ধটাকে আমরা 21 সেন্টিমিটার লিখে নিয়েছি। এইবার দেখো পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, 4πr1² = 4πr2²। সেখান থেকে আমরা 4π ক্যান্সেল করে দিলে কি পাচ্ছি, r1 = r2, r1² = r2²। এবার জাস্ট সিম্পল দেখো r1 এর মানগুলো বসিয়ে দিয়েছি, r2 এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে আমরা 1:9 কিন্তু পাচ্ছি। এর পরবর্তী অঙ্কে স্লাইডে চলে আসি। আমি এখানে 6 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। দেখো একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। তো দেখো বাটিটা তোমরা যদি একটু খেয়াল করো, দেখো বাটি দেখতে কিন্তু অনেকটা এরকম হয়, যেখানে কিন্তু এখানে কিছু থাকে না, এটা ফাঁপা থাকে। তো বাটিটা তৈরি করতে যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে, দেখো নিশ্চয়ই এটি তোমরা বুঝতে পেরেছো যে বক্রতল, সেটি হচ্ছে কত, 2πr²। আমরা ফর্মুলায় শিখেছি, দেখো আমি এখানে কিন্তু সেটাকে লিখেছি। তো এই যে 2πr² সমান সমান কত বলে দিয়েছে, যে এটার সঙ্গে সমান, যে 27.2/7 সঙ্গে সমান। এবার আর কিছুই না, এখান থেকে পায়ের মান 22/7 বসিয়ে দিলাম, আর r² মান আমরা নির্ণয় করলাম। তো r² মান আমরা কত পেলাম, একটু ক্যালকুলেশনটা চাইলে ভিডিওটি পজ করে একটু দেখে নেবে তোমরা। আর এর মান আমরা পেলাম 9/2। তো সেইখান থেকে আমরা অর্ধগোলকটির যে বাটিটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 9/2। আর ব্যাস তাহলে কত হবে, এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা ব্যাস হবে। তাহলে ব্যাস হচ্ছে 9 সেন্টিমিটার। আমাদেরকে কি হিসাব করতে বলেছে, দেখো মুখের ব্যাস হিসাব করতে বলেছে। তাহলে ব্যাস হচ্ছে কত, 9 সেন্টিমিটার। আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি তোমাদের জন্য 7 নম্বর অঙ্কটিকে স্কিপ করে 8 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। তো লক্ষ্য করো এখানে কি বলেছে, একটি সীসের নিরেট গোলক যেটা 14 সেন্টিমিটার, এটাকে গলিয়ে ছোট ছোট কতগুলো নিরেট গোলক তৈরি করা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি একটা বড় গোলককে গলিয়ে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গোলক তৈরি করা হচ্ছে। তো আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে এরকম কতগুলি গোলক তুমি তৈরি করতে পারবে। তো খুবই সহজ অঙ্কটি, দেখো তোমরা বোঝো, খুব সহজ লাগবে বলে আমার ধারণা। দেখো আমি প্রথম গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ আমি লিখে নিয়েছি 7 সেন্টিমিটার, দেখো এখান থেকে আমরা পেয়েছি কোশ্চেন থেকে। আর ছোট গোলকটির ব্যাসার্ধ দেখো আমি এখানে পেয়েছি 3.5 সেন্টিমিটার, সেখান থেকে আমরা এটাকে লিখে নিয়েছি 7/2 সেন্টিমিটার। এই হিসাবে কি করে হলো, ওপর নিচে আমরা 2 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। ওপরে 2 দিয়ে গুণ, আর নিচে যেহেতু 1 রয়েছে, কিছু নেই মানে 1 তো আমরা ধরে নিতেই পারি। ওপর নিচে 2 দিয়ে গুণ করো, দেখো 7/2 সেন্টিমিটার তোমরা পেয়ে যাচ্ছ। কেন এরকম লিখলাম, তোমরা ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে বলে এটা লিখলাম আমরা। তো এইবার দেখো বড় গোলকটির আয়তন কত, 4/3πr³। এই যে আর এর মান বসিয়ে দিয়েছি। এবং ছোট গোলকটির আয়তন কত, 4/3π ছোট হাতের r³। এক্ষেত্রে ছোট হাতের আর হচ্ছে এটা। এইবার দেখো ছোট ছোট যে গোলকগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ বড় গোলকটির থেকে যে ছোট ছোট গোলকগুলি আমরা পাচ্ছি, সেই গোলকের সংখ্যা আমরা যদি ডাইরেক্টলি এভাবে লিখি, সেটা হয় বড় গোলকের আয়তন ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন। তো আশা করি তোমরা বুঝেছো। দেখো আমি এখানে বড় গোলকের আয়তনটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে ছোট গোলকের আয়তনটাকে এখান থেকে এবং এখান থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে কিছুই না, 4/3πr³, 4/3πr³ টোটালি কেটে গেল।
তারপরে ক্যালকুলেশনটা তোমরা সুন্দরভাবে করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ আমরা টোটাল কটি গোলক পাচ্ছি, ছোট ছোট 8টি গোলক কিন্তু আমরা পাচ্ছি। এর পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসো। দেখো আমি এখানে 9 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এরকম 3টে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। তাহলে আগের অঙ্কটার থেকে ঠিক এই অঙ্কটা একটু অন্যরকম। দেখো একটা 3 সেন্টিমিটারের গোলক, একটা 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, আর একটা 5 সেন্টিমিটারের গোলক। এই 3টে আমরা অ্যাড করছি এবং করে কি করছি, একটা বড় গোলক তৈরি করছি। তো বলছে এই বড় গোলকের ব্যাসার্ধটা কত হবে। ওকে, ব্যাসার্ধটা কত আমাদের নির্ণয় করতে বলেছে। তো আশা করি অঙ্কটা বুঝেছো। দেখো আমরা কি করেছি, প্রথম গোলকের আয়তন বার করেছি, দ্বিতীয় গোলকের আয়তন বার করেছি, তৃতীয় গোলকের আয়তন বার করেছি। এই 3টে কিন্তু আমরা যোগ করব। কি করব? যোগ করব। এবং যে গোলকটা বড় গোলকটা আমরা তৈরি করব সেই গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে সেই গোলকের আয়তন কত হবে? সেই গোলকের আয়তন নিশ্চয়ই এটি হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার দেখো আমরা কি করেছি, এই ছোট 3টে গোলকের আয়তনের যোগফল ইকুয়াল টু এই ছোট 3টে গোলকের আয়তনের যোগফল ইকুয়াল টু বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। এটাই আমরা করে দেব। এবার আর কিছুই না। দেখো ক্যালকুলেশনটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই 3টে পার্ট থেকে কিন্তু 4/3 পাই কমন নেওয়া যায়। তারপরে কি হচ্ছে, এই 4/3 পাই কেটে দেওয়া যায়। এইবার সিম্পল দেখো হিসাব ক্যালকুলেশন, দেখো আমি এখান থেকে কিন্তু এটা পেয়েছি। ক্যালকুলেশনটা তোমরা সহজেই বুঝতে পারবে বলে আমার মনে হয়। তো আমরা যে ব্যাসার্ধটা পাচ্ছি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এক্ষেত্রে সেন্টিমিটার আছে, একক আর লিখবো না, এখানে সেন্টিমিটার একক রয়েছে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে 10 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। দেখো একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ পড়বে। তো আমি অঙ্কটি তোমাদের সামনে একটা সহজ চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখো গম্বুজ মানে হচ্ছে উল্টানো বাটির মতো। তোমরা নিশ্চয়ই মসজিদ বা এ ধরনের বড় অট্টালিকা দেখেছো যে ওর ছাদটা অনেকটা গোলাকৃতি হয়। তো এটাকেই আমরা গম্বুজ আকৃতির ছাদ বলবো। তো বলছে কি, এই গম্বুজ আকৃতির একটা পার্ট রয়েছে, তো তোমরা এই বক্রতলটাকে কালার করো, অর্থাৎ রং করো। আমি এখানে দেখো লাল রং করছি, পুরোটাকে লাল রং করতে হবে। ওকে, তো এই রকম বলছে রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ হবে। দেখো প্রতি বর্গমিটারে এখানে দেওয়া রয়েছে, কিন্তু মাথায় এটা প্রথমে নিয়ে নিতে হবে। আর এখানে কিসে দেওয়া রয়েছে? 42 ডেসিমিটার। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে ব্যাসার্ধটা আমরা মিটারে কনভার্ট করে নিলাম, কেন আমাদের হিসাবটা ক্যালকুলেশন করতে হবে মিটার এককে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল, আমরা তো ফর্মুলা শিখে গেছি যে এটা একটা অর্ধগোলাকৃতি গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2πr²। তো এখানে আর কিছুই না, আর এর মান তোমরা বসিয়ে দাও, সেটা ক্যালকুলেট করে দেখো মোট কত বর্গমিটার হচ্ছে 27.72 বর্গমিটার কিন্তু তোমরা পাচ্ছ। ক্যালকুলেশনটা তোমরা একটু ভিডিওটা চাইলে একটু পজ করে দেখে নাও। তো এইবার দেখো 1 বর্গমিটারে 35 টাকা হিসেবে খরচ হচ্ছে, তাহলে মোট খরচ হবে কত? 27.72 ইন্টু 35। তো আমরা কিন্তু 970.20 টাকা মোট খরচ হিসেবে এখানে দেখতে পাচ্ছি। তো পরবর্তী অঙ্কের স্লাইডে আমি 11 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য। দেখো ব্যাপারটা হচ্ছে একই ধাতুর পাত থেকে তৈরি হয়েছে একটা ফাঁপা গোলক, দুটি ফাঁপা। প্রথম গোলকের ব্যাস বলেছে 21 সেন্টিমিটার এবং পরের গোলকের ব্যাস বলেছে 17.5 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কিন্তু ব্যাসার্ধগুলোকে বার করে নেব, অর্থাৎ 21/2 সেন্টিমিটার এবং 17.5/2 সেন্টিমিটার। এখান থেকে কি আমরা এটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে 35/4 সেন্টিমিটার আমরা লিখে নিতে পারছি। তো আশা করি বুঝেছো, প্রথম গোলকের ব্যাসার্ধ 21/2 এবং পরবর্তী গোলকের ব্যাসার্ধ 35/4 সেন্টিমিটার। এইবার দেখো তোমাদেরকে যেটা নির্ণয় করতে বলেছে, যে পাত লেগেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে, বা যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এই বিষয়ে দেখো প্রথম গোলকটি এটি আর পরের গোলকটি হচ্ছে এটি। তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো প্রথম গোলকে নিশ্চয়ই বেশি পাত লাগবে আর পরের গোলকে নিশ্চয়ই কম পাত লাগবে। তো এদের ক্ষেত্রফলের অনুপাত দেখো, গোলকটি
যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত সমান সমান তাদের ক্ষেত্রফলের অনুপাত। কেন কি গোলকটি তো একই ধরনের পাত দিয়ে তৈরি করা হয়েছে, যার ক্ষেত্রফল বেশি হবে সেটাতে বেশি ধাতু লাগবে। এটা তো ভেরি সিম্পল, এটা তো আর বোঝার কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। যে বড় বলটিতে বেশি পরিমাণ ধাতুর পাত লাগবে, ছোট বলটিতে কম পরিমাণ ধাতুর পাত লাগবে, ভেরি সিম্পল। তো তাদের ক্ষেত্রফলের অনুপাত কত দেখো, 4πr1² ইস টু 4πr2²। তো এখানে 4π কেটে দাও, জাস্ট তোমরা কিন্তু ক্যালকুলেশনটা দেখে নাও, আমরা 36:25 কিন্তু আনসার হিসেবে পাচ্ছি। তো এর পরবর্তী অঙ্কের স্লাইডে দেখো আমি 13 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। তো একটা বড় ভূগোলক রয়েছে, তোমরা নিশ্চয়ই গ্লোব দেখেছো, যে ভূগোলের গ্লোব। তো ভূগোলের গ্লোব কেমন দেখতে হয়, এখানে দেখো একটা ছিদ্র করা থাকে, এখানে একটা দণ্ড থাকে, এখানে সেই ছিদ্রটা এসে এবার এটাকে একটা স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু আটকানো থাকে। দেখো তোমরা গোলকটিকে ভূগোলক বোধহয় আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এই ভূগোলকের দেখো এই ভূগোলকের ওপরে একটা ছিদ্র করা হয়েছে, নিচে একটা এরকমভাবে ছিদ্র করা হয়েছে। তো বলেছে তাহলে ছিদ্র বাদে ভূগোলকটি ধাতব অংশের ক্ষেত্রফল। দেখো কি বলেছে, ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। তো দেখো ভূগোলক যেটা রয়েছে, বড় গোলকটা অর্থাৎ বড় গোলকটা, তার ব্যাসার্ধ কত, 14 সেন্টিমিটার। তাহলে সেই হিসাবে মোট কতটা পাত লেগেছে সেটা কিন্তু আমরা বার করে ফেললাম। কি দেখো 4πr², অর্থাৎ আমরা এত বর্গ সেন্টিমিটার 24 বর্গ সেন্টিমিটার কিন্তু পাত আমরা লেগেছে হিসেবে ধরছি বা পাচ্ছি। এবার দেখো যেই বড়গুলোকে দুটো ছিদ্র করা হয়েছে, একটা এখানে একটা এখানে, তাহলে এই ছিদ্র দুটো বাদ দিয়ে দিতে হবে, কেন কি ওই ধাতব পাত তো নেই আর। তাহলে ওই যে সেন্টিমিটার রয়েছে অর্থাৎ 0.07 সেন্টিমিটার ছিদ্রের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, 2πr² বর্গ সেন্টিমিটার। কেন 2πr², দেখো একটা ছিদ্রের ক্ষেত্রফল πr², কেন কি ওটা তো বৃত্তাকার ছিদ্র। দেখো ওই ছিদ্র কিন্তু আবার কোথায় রয়েছে, নিচে রয়েছে, তাই তো দুটো ছিদ্র রয়েছে, তাহলে এটা এই কারণে কিন্তু 2πr² হচ্ছে। দেখো আমি কিন্তু এখানে 2πr² লিখেছি। তাহলে দুটো ছিদ্রের অর্থাৎ মোট ক্ষেত্রফল হচ্ছে 3.08। তোমরা ক্যালকুলেশনটা একটু চাইলে ভিডিওটি পজ করে দেখে নেবে, বর্গ সেন্টিমিটার। তো ছিদ্র বাদে ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, মোট ক্ষেত্রফল থেকে আমরা জাস্ট এটাকে কি করব, বাদ দিয়ে দেবো। দেখো আমি এখানে কিন্তু সেটাই করেছি। তাহলে আমরা কি পেয়েছি, 24 অর্থাৎ 2460.92 বর্গ সেন্টিমিটার আমরা কিন্তু ধাতব পাত ওখানে পাচ্ছি ছিদ্রটাকে বাদ দিয়ে। এর পরবর্তী অঙ্কে অর্থাৎ 14 নম্বর অঙ্কে তোমরা লক্ষ্য করো যে 8 সেন্টিমিটার একটা নিরেট গোলক, অর্থাৎ একটা বড় গোলককে গলিয়ে 1 সেন্টিমিটারে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য গোলক তৈরি করা হলো। তো আমাদের কোশ্চেন বলেছে এরকম তুমি কতগুলো গোলক পাবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একটু আগে আমরা আরেকবার করেছি। তো প্রথম বড় গোলকের আয়তন আমরা বার করেছি, দেখো বড় গোলকের আয়তন কত, 4/3πr³। তোমরা চাইলে এটা একটু দেখে নাও, কিছুই না। এখানে আমরা 4/3πr³ জায়গায় 8 আর ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু 8 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এইভাবেই এটাকে রেখেছি, আমরা কিন্তু ক্যালকুলেশন করিনি, মাথায় রেখো। একই রকমভাবে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের যে নিরেট গোলকগুলি অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলকগুলি, বড় গোলক থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলকগুলো পাচ্ছি তার আয়তন কত, 4/3π ছোট হাতের r³ অর্থাৎ 1-এর কিউব। সেখান থেকে আমরা কিন্তু কী পাচ্ছি, 4/3π ঘন সেন্টিমিটার। এইবার তোমরা লক্ষ্য করো আমরা এটাকে বড় আয়তনটাকে এ ধরছি আর ছোট আয়তনটাকে কিন্তু বি ধরছি। তাহলে বড় গোলকটি থেকে যে সংখ্যক ছোট গোলক পাওয়া যাবে তার সংখ্যা সমান সমান বড় গোলকের আয়তন ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভাগ করে 4/3π কেটে দিলে আমরা টোটাল 512টি কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গোলক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো সমস্ত অঙ্কগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তো বইয়ের অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু সহজেই পারবে বলে আমার মনে হয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর প্রয়োজন হলে বা ভালো লাগলে একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে নিও তোমাদের নিজেদের ম্যাথের চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো। ওকে, বাই।